আমি রবি শোনাতে চলেছি ভৌতিক সত্য ঘটনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের শুনিয়েছিলাম নির্মলতান্ত্রিক রতনের বাবাকে বলে, তুই কেন এসছিস, তোকে এখান থেকে চলে যেতে হবে। তার কথা শুনে রতনের বাবা গম্ভীর গলায় বলে ওঠে, আমি যাব না। তার কথা শুনে নির্মলতান্ত্রিক কিছুক্ষণ বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। রতনের বাবা আবারও গম্ভীর গলায় বলে ওঠে, নির্মলতান্ত্রিক, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এরপর নির্মলতান্ত্রিক ভয় পেয়ে যায়। সে রতনের মাকে বলে, এ এ আমার দ্বারা সম্ভব নয়, আপনারা অন্য কোনো তান্ত্রিক ডাকুন। নির্মলতান্ত্রিক ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রতনের মা বলেন, এবার কি হবে রে বাবা, এবার কি হবে? গ্রামের একজন বৃদ্ধ লোক বলে ওঠে, আপনি আপনি একদম চিন্তা করবেন না। আমার হাতে মুসলিম পাড়ার এক নামকরা তান্ত্রিক আছে। কাল সকালে আপনার ছেলেরা গিয়ে ওনাকে নিয়ে আসবে, আমি ঠিকানা দিয়ে দেব। বৃদ্ধর কথায় রতনের মা একটু আশ্বাস পেলেন। পরের দিন সকালে রতনরা 3 ভাই বেরিয়ে গেল তান্ত্রিককে নিয়ে আসার উদ্দেশ্যে। এই ঘটনা গ্রামের লোকজনের কাছে কর্ণপাত হতেই প্রচুর লোক এসে হাজির হলো রতনদের বাড়িতে। এমনকি বাদাম ভাজা, ফুচকা বিক্রেতা, চপ সিঙাড়া এসবের ঠেলাগাড়ি লাগলো রতনদের বাড়ির আশেপাশে। ঠিক যেন একটি মেলা সৃষ্টি হয়েছে লোকজনের সমাগমে। তান্ত্রিক এলো তখন ঘড়িতে বাজে ঠিক রাত্রি 10টা। তান্ত্রিক আগে থেকেই রতনদের 3 ভাইকে বলে দিয়েছিল কী কী জিনিস লাগবে। রতনরা সেই মতো সমস্ত জিনিস নিয়ে এসে তান্ত্রিকের সামনে দিল। তান্ত্রিক তখন মন্ত্র পড়তে শুরু করলো এবং রতনদের 3 ভাইকে বলল, এবার তোমার বাবাকে আমার সামনে নিয়ে আসো। রতনরা 3 ভাই গিয়ে বাবাকে ধরে নিয়ে এসে তান্ত্রিকের সামনে বসালো। বসাতেই গংরাতে শুরু করলো রতনের বাবা। এই তান্ত্রিক, তুই কেন এসছিস, কিসের জন্য? আমি তো কারো ক্ষতি করিনি, আমি অনেক শান্তিতে ছিলাম, অনেক বছর ধরে আছি। আমি এখান দিয়ে যাব না, তুই চলে যা, তুই আমাকে শান্তিতে থাকতে দে এখানে। তান্ত্রিক বলে উঠল, তোর কি ক্ষতি করেছে এই বৃদ্ধ লোক? তুই কেন এসছিস এর শরীরে? তোকে চলে যেতে হবে, তোকে থাকা যাবে না এখানে। একটা সাধারণ নিরীহ লোকের তুই জীবন শেষ করে দিচ্ছিস, তোকে যেতেই হবে এখান থেকে। তান্ত্রিকের কথা শুনে রতনের বাবা আবারও গম্ভীর গলায় বলে উঠল, আমি যাব না, আমিও তো কারো কোনো ক্ষতি করিনি, আমিও তো অনেক শান্তিতে ঘুমাচ্ছিলাম, অনেক শান্তিতে, অনেক বছর ধরে ওই সমাধির নিচে আমি ঘুমিয়েছিলাম। আমি কার ক্ষতি করেছি? কেন আমার ওই কবরের উপরে পেশাব করলো? কেনই বা মাছ খেয়ে মাছের কাটা ফেললো আমার ওই কবরের উপরে? আমি নামাজ পড়ছিলাম তখন, আমার অনেক ডিস্টার্ব হয়েছে, তাই আমি এই লোকের শরীরে ভর করেছি। আর আমি অনেক বছর ধরে এই শরীরে রয়েছি, এই যা খাবার খাই তাই খেয়ে আমি বেঁচে আছি, অনেক শান্তিতে আছি, আমি এখান থেকে যাব না। তান্ত্রিক বলল, তোকে যেতেই হবে, না হলে আমি এক্ষুনি মন্ত্র শুরু করছি।
দেখ তবে। এই বলে তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। গোংরাতে থাকলো রতনের বাবা। তারপর বলে উঠল, আমি আমি যাব, আমি যাব, আমি যাব, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি যাব। বল, তুই যাওয়ার জন্য কি প্রমাণ দিয়ে যাবি? তোকে প্রমাণ দিয়ে যেতে হবে। আর তুই যে মুসলিম তারও তোকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আমি আমি প্রমাণ দেব, আমি প্রমাণ দেব। আমি আমি ওই আমি ওই নারকেল গাছের ডাল ভেঙে দিয়ে যাব। তুই নামাজ কোরআন পড়তে পারিস? আমি আমি একজন মুসলিম, আমি নামাজ কোরআন কেন পড়তে পারবো না? আমি নামাজ কোরআন পড়তে পারি। আমি আমি গোমাংস খাবো। এই বলে রতনের বাবা গোংরাতে থাকে। যতই হোক হিন্দু লোক, তার শরীরে প্রেতাত্মা ভর করেছে। হিন্দু সমাজের লোক হয়ে তাকে কি কখনো রতনের পরিবার গোমাংস খেতে দেয়? তাই সে মুসলিম তান্ত্রিককে বলল, না না, এ সম্ভব নয়। ও যা বলছে আমরা তা করতে পারবো না। আমরা হিন্দু, হিন্দু হয়ে আমার বাবাকে কি করে গোমাংস খেতে দেব? এ সম্ভব নয়। আপনি আপনি পারলে অন্য কোনো উপায় দেখুন। তুই কেন এসছিস? কেন এসছিস তান্ত্রিক? তুই চলে যা, তোকে আর সহ্য করতে পারছি না আমি। এই বলে রতনের বাবা আবারও গোংরাতে থাকে। তখন তান্ত্রিক তাকে বলল, কি কারণে তুই ভর করেছিস এর শরীরে, বল। আমি তো বললাম, আমি ওই কবরের নিচে বছর বছর ধরে শুয়েছিলাম নিশ্চিন্তে। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করেছে এই বৃদ্ধ লোক। আমার একটা সুন্দর পরিবার ছিল। আমি, আমার স্ত্রী, আমার এক ছোট ছেলে, সুখের সংসার ছিল আমাদের। গ্রামের লোক আমাদেরকে সহ্য করতে পারতো না। আমি ফকির ছিলাম, অনেক তন্ত্রমন্ত্র করতাম। তাই গ্রামের লোক আমাদের উপরে অত্যাচার শুরু করলো। বলল আমরা নাকি পাপী, আমরা নাকি গ্রামের ক্ষতি করছি। এই মিথ্যে বদনাম দিয়ে আমাকে মারধর করে সবাই মিলে মেরে ফেললো আমাকে। আমার শোকে শোকে আমার বউ আর ছেলেও কিছুদিন বাদে মারা গেল। আমাদের তিনজনাকে একই কবরে দফনিয়ে দিয়েছে। তাই আমরা তিনজন একসাথে সেই কবরের তলায় রয়েছি। আর এই বয়স্ক লোক নামাজ পড়ার সময় আমার কবরের ওপরে পেশাব করে। তাই আমি এই শরীরে ভর করেছি। আমি যাব না, আমি এখান থেকে কিছুতেই যাব না। অনেক সুখে আছি আমি। যেতে তোকে হবে। এই নেই, তবে আমি মন্ত্র পড়ছি। আমি 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 যাব, আমি যাব, আমি যাব, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই বলে তখন রতনের বাবা খোঁড়াতে খোঁড়াতে সেখানে গেল, সেই নারকেল গাছের গোড়ায়, এবং গিয়ে নারকেল গাছের বাগড়া টেনে ভেঙে দিল এক হাতে, প্রায় 2-3টে বাগড়া। তারপর সে দৌড়তে থাকে। সমস্ত লোক তার পেছনে পেছনে দৌড়তে থাকে।
তান্ত্রিক রতনকে বলল, যে বোরখাটা আমি নিয়ে এসেছি, কালো বোরখা, ওটা তোমার বাবা যেখানে গিয়ে পড়বে ও শরীরে ঢাকা দিয়ে ওকে তুলে নিয়ে আসবে বাড়িতে, ভুল হয় না যেন, আর পেছন ফিরে কেউ তাকাবে না। তান্ত্রিকের এই কথা শুনে দৌড়তে থাকলো রতনরা তিন ভাই রতনের বাবার পেছনে পেছনে। রতনের বাবা গঙ্গার পাড়ে গিয়ে মুখ থুবড়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে রতনরা তিন ভাই সেই কালো বোরখা রতনের বাবার শরীরে চাপিয়ে দিল এবং যথারীতি সেখান থেকে রতনের বাবাকে তুলে বাড়িতে নিয়ে এলো। এই ঘটনায় রতনের বাবার তো পেট শরীর থেকে ছেড়ে দিল। দু একদিন বাদেই রতনের বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং আগের মতো যথারীতি আবার কাজে যেতে থাকলো। তান্ত্রিক যাওয়ার আগে রতনদের তিন ভাইকে বলে গিয়েছিল, আমি যে তাবিজ দিয়ে যাচ্ছি তোমার বাবার হাতে, এই তাবিজ যেন কোনো মতেই হাত থেকে খুলে পড়ে না যায়, এর দিকে ধ্যান দেবে তোমরা। আর যদি কোনো ক্রমে এই তাবিজ তোমার বাবার হাত থেকে খুলে পড়ে যায় তাহলে কিন্তু বিপদ আবার আসতে পারে। এই বলে তান্ত্রিক সেখান থেকে বেরিয়ে যায়। এক সপ্তাহ যেতে না যেতে রতনের বাবা কাজ থেকে ঠিক সন্ধে 6টার সময় প্রত্যেক দিনের মতো আবার বাড়িতে আসে। রতনের মা এগিয়ে এলো, এসে বলল, কি গো, আজকেও তো তোমার অনেক দেরি হলো। রোজ এত দেরি করে বাড়িতে ঢুকছো তুমি? ঠিক আছে, যা হওয়ার হয়েছে, দেরি তো হয়েছি। খাবার খেয়েছিলে তো দুপুরে? রতনের বাবা বলল, হ্যাঁ, আমি আমি খাবার খেয়েছি, তোমরা খেয়েছে তো? রতনের মা বলল, হ্যাঁ, আমরা সবাই খেয়েছি। তুমি হাত পা ধুয়ে ঘরে এসে কিছুক্ষণ বিশ্রাম নাও, আমি গরম ভাত রান্না করি, তুমি খেয়ে নিও। রতনের বাবা যথারীতি হাত পা ধুয়ে ঘরে এসে বারান্দার খোপটায় বসল। রতনের মা চা নিয়ে এগিয়ে এলো রতনের বাবার কাছে, চায়ের কাপটা দিয়ে বলল, এই নাও, চাটা খেয়ে নাও, তারপর একটু বিশ্রাম করো। রতনের বাবা কোনো আওয়াজ দিল না, মাথা নিচু করে খালি গোংড়াতে থাকলো। রতনের মা ভয় পেয়ে গেল, সে চিৎকার শুরু করলো, এ কি হলো তোমার? কি হয়েছে? এই রতন, তাড়াতাড়ি আয় তোরা, দেখ তোর বাবা কেমন করছে। রতনরা তিন ভাই আবার দৌড়ে এলো সেখানে, এসে দেখল রতনের বাবা গোংড়াচ্ছে। রতনরা বুঝে ফেলল তাহলে মনে হয় তান্ত্রিক যেই কথা বলে গেছে তা আবার নিশ্চিত হয়েছে, আবার মনে হয় তার শরীরে সেই প্রেতাত্মা ভর করেছে। তাই হাতের দিকে তাকিয়ে দেখল তার বাবার হাতে যে তাবিজ তান্ত্রিক দিয়ে গিয়েছিল সেটা নেই। তবে কি বাথরুমে গিয়ে সাবান গায়ে হাতে মাখতে গিয়ে খুলে পড়ে গেছে? এখন কি হবে? সঙ্গে সঙ্গে আবার রতনরা তিন ভাই মিলে দড়ি দিয়ে তাকে নারকেল গাছের সঙ্গে বাঁধল। সঙ্গে সঙ্গে তান্ত্রিককে আবার ফোন করলো। যথারীতি তান্ত্রিক এলো, এসে তান্ত্রিক তাদের তিন ভাইকে বকতে থাকলো, বলল, আমি জানতাম এই ভুল হবে। তোদেরকে আমি বলে গিয়েছিলাম বারবার করে এই তাবিজ যেন কোনো মতে খুলে না পড়ে যায়, আবার সর্বনাশ ডেকে আনলি তোরা। ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে, এবার আমি ভালো করে তাবিজ বেঁধে দিচ্ছি, আর এই প্রেতাত্মাকে আমি এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। সে যেন গঙ্গার ওপারে মুসলিম পাড়ায় চলে যেতে পারে, সে যেন জীবনে আর ভুল করে
গঙ্গার এপারে আর না আসতে পারে। রতনরা 3 ভাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি আপনি তাই করুন ফকির বাবা, আপনি তাই করুন। আমার বাবার ভালো চাই আমরা। আপনি আপনি একটা কিছু উপায় করুন, যাতে করে এই প্রেতাত্মা ভবিষ্যতে আমার বাবার শরীরে আর না আসতে পারে। তান্ত্রিক তখন মন্ত্র পড়া জল দিয়ে সেই প্রেতাত্মাকে বশীকরণ করল এবং তাকে নিয়ে গিয়ে গঙ্গার ওপারে ছেড়ে দিয়ে এলো এবং এমন একটা তাবিজ বেঁধে দিল রতনের বাবার হাতে, আজ পর্যন্ত আর কোনো ভয় ভীতি আসেনি রতনের বাবার শরীরে। রতনের বাবা এখন পুরোপুরি সুস্থ। ডাক্তার মেডিকেল রিপোর্টে সবাই বলেছে যে এটা অবাস্তব, কি করে এটা সম্ভব। আমরা ডাক্তারেরা যা করতে পারিনি, একটা ফকির বাবা এসে ওনাকে সুস্থ করে দিল। এমন কিছু ঘটনা ঘটে যেটা অলৌকিক, অবাস্তব, বাস্তবের সঙ্গে এর কোনো মিল থাকে না। প্রত্যেক মাসে রতনের বাবার শরীরের রক্ত কোথায় যাচ্ছিল এটাই কেউ বুঝতে পারেনি। আর কিছু নয়, প্রেতাত্মা শরীরে ভর করে সেই সব গ্রাস করে ফেলছিল। তাই রতনের বাবা দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে পড়ছিল, আর এই রোগ কেউ ধরতে পারেনি। যাই হোক, যথারীতি রতনের বাবা পুরোপুরি সুস্থ, এখন আবার আগের মতো কাজকর্মে যেতে পারে। আমার গল্পটি, এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুরা আপনারা যারাই আছেন ভাই ও বন্ধু মনে করে এবং নিজের সন্তান মনে করে অবশ্যই অন্তত আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমার পরবর্তী গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমি রবি। ধন্যবাদ।